চ্যানেলটা ফাইনালি খুঁজে পেয়েছো। এবারে জিওগ্রাফি সম্পর্কে আর তোমার কোনো ভয় নেই, কারণ একটা ছাত্রছাত্রী ঠিক যেটুকু আশা করে যে আমাকে টিচার খুব সুন্দরভাবে গল্পের মাধ্যমে আমাকে এমনভাবে কনসেপ্টগুলো বুঝিয়ে দিক চ্যাপ্টার ওয়াইজ, যাতে টেক্সট বই পড়লে আমার পুরোটাই মাথার মধ্যে ঢুকে যায়। একদমই তাই। আর কি চাই? সাথে চাই একটু সাজেস্টিভ কোয়েশ্চেন, কিছু সিলেক্টেড শর্ট কোয়েশ্চেন, আর যেন সব কমন পাই। আর রিপ্রেজেন্টেশন করব কি করে, সবটা হাতে ধরে শেখানো হবে তোমাকে। এবং তুমি এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো যেগুলো তোমার পরীক্ষার সাথে জড়িত, তুমি একবার দেখে আসো। আমি গ্যারান্টেড সহকারে বলছি, সমস্তটা তোমাকে কনসেপচুয়ালি গল্পের মতো সাজিয়ে দেওয়া আছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব বারিমণ্ডলের দ্বিতীয় পার্ট, অর্থাৎ জোয়ার ভাটার অংশটুকু। এর আগে কিন্তু প্রথম পার্টে সমুদ্র স্রোত আলোচনা করা হয়ে গেছে, যারা দেখোনি গিয়ে দেখে নিও, এবং বোঝানোর সাথে সাথে টেক্সট বইটা খুলে রেখো। আমি একদম গ্যারান্টেড দিয়ে বলছি তোমাদেরকে যে পুরোটাই তোমার কনসেপ্ট মাথার মধ্যে স্টোর হবে, এবং টেক্সট বইটা তোমার কাছে পুরো গল্প মনে হবে। তো শুরু করা যাক। যে বারিমণ্ডলের সম্পূর্ণ অংশ, যেটা দ্বিতীয় পার্ট, জোয়ার ভাটা, শেষ পর্যন্ত দেখবে। দেখার পর আমার কথাগুলো মিলিয়ে নেবে। অনেক সময় এরকম হতে পারে যে একটু বেশি বলে ফেলছে, না, আগে ভিডিও দেখো। তোমার যদি মনে হয় যে সম্পূর্ণ স্যার যা বললো একেবারে বোঝানোর সাথে মিলে গেছে, তারপর তুমি কমেন্ট করে জানাও আর কোন পার্ট তুমি বুঝতে চাও, তারপর তুমি চ্যানেলের সাথে থাকবে, তার আগে নয়। তো প্রথমে আমরা শুরু করছি বারিমণ্ডলের যে দ্বিতীয় পার্টের অংশটা, যে জোয়ার ভাটা। জোয়ার ভাটা বুঝতে গেলে আমরা প্রথমে পৃথিবীর ছবিটা আঁকছি। পৃথিবীর ছবিটা আঁকলাম। মহাকাশে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। চাঁদ যেমন পৃথিবীকে আকর্ষণ করছে, পৃথিবী যেমন চাঁদকে আকর্ষণ করছে, সূর্য যেমন পৃথিবীকে আকর্ষণ করছে, পৃথিবীও তেমন সূর্যকে আকর্ষণ করছে। সবাই সবাইকে আকর্ষণ করছে। এবার আমরা জানি যে পৃথিবীর কাছে আছে কে? পৃথিবীর কাছে আছে কিন্তু চাঁদ। এটা আমাদের মাথায় রাখবে। পৃথিবীর কাছে আছে চাঁদ। চাঁদ পৃথিবীর কাছে থাকায় চাঁদ পৃথিবীকে কি করছে? একটু বেশি আকর্ষণ করে। এছাড়া সূর্য আছে, সূর্য একটু দূরে আছে। সূর্য আকর্ষণ করে পৃথিবীকে প্রচুর পরিমাণে, কিন্তু একটু দূরে আছে। সেহেতু মহাকাশ সূত্র অনুযায়ী চাঁদ পৃথিবীকে বেশি পরিমাণ আকর্ষণ করে, এবং সেজন্য চাঁদের আকর্ষণে কি হয়? পৃথিবীর জল একটু বেশি পরিমাণে কিন্তু ফুলে ওঠে। চাঁদের আকর্ষণে পৃথিবীর জল একটু বেশি পরিমাণে ফুলে ওঠে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, সূর্যের আকর্ষণ হয়, সূর্যের আকর্ষণে ফুলে ওঠে জল, কিন্তু একটু কম পরিমাণে। চাঁদের আকর্ষণে একটু বেশি পরিমাণে জল ফুলে ওঠে, কিন্তু শুধু জল ফুলে ওঠে এটা আমরা দেখতে পাই। চাঁদ কি শুধু পৃথিবীর জলকেই আকর্ষণ করছে, দেখে দেখে বেছে বেছে জলকেই টানছে? না, এটা জোয়ারি শক্তি পৃথিবীর স্থলভাগকেও আকর্ষণ করছে। এই তোমরা ক্লাস 8-এ পড়েছো না, প্যানজিয়া প্যানথালাসা। প্যানজিয়া মানে কি? সমস্ত ভূখণ্ডগুলো একসাথে ছিল, তারপরে আস্তে আস্তে আলাদা হয়ে গেছে না? এখন তো একসাথে নেই। অস্ট্রেলিয়ার দিকে, নিউজিল্যান্ড এক জায়গায়, উত্তর আমেরিকা এক জায়গায়, দক্ষিণ আমেরিকা এক জায়গায়, আলাদা আলাদা আছে, এশিয়া এক জায়গায়। তো বিষয়টা কি? আগে একসাথে ছিল, এখন আলাদা হয়েছে কেন? এর অন্যতম রেসপন্সিবিলিটি কিন্তু এই যে জোয়ারি শক্তি। চাঁদ আকর্ষণ করছে, এবং জলটা বুঝতে পারছি কেন? লিকুইড, এটা ফুলে উঠছে, এটা বোঝা যায়। এই জলোচ্ছ্বাস হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি যে না, এটা চাঁদের জন্য হচ্ছে। সিমিলারলি স্থলভাগেও হচ্ছে, খুব ধীর গতিতে, আমরা বুঝতে পারছি না। তো আমরা বুঝি এটা যে এই যে কোনো একটা স্থানে জল ফুলে ওঠা চাঁদের আকর্ষণের জন্য বেশি পরিমাণে। জোয়ারের কারণ অন্যতম চাঁদের আকর্ষণ। জোয়ারের কারণ পরীক্ষায় প্রশ্ন দেয়, জোয়ার ভাটার কারণ লেখো, 5 মার্কসের হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো প্রথম পয়েন্টই হবে চাঁদের আকর্ষণ। চাঁদের আকর্ষণ। আমি সাপোজ এই যে জায়গাটা, এই জায়গাটা আমি একটা নাম দিলাম। এটা ধরো, এই জায়গাটার নাম হচ্ছে এ পয়েন্ট। এটা এ পয়েন্ট আমি হিসেবে দিলাম, এ পয়েন্ট। এ পয়েন্টের উপরে এখন চাঁদের আকর্ষণে জোয়ার হচ্ছে। এ পয়েন্টের উপরে এখন চাঁদের আকর্ষণে জোয়ার হচ্ছে। এই জোয়ারটাকে মুখ্য জোয়ার বলে। চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। প্রাইমারি টাইডস, দ্য হাই টাইডস চাঁদের আকর্ষণে হয়। চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। তাহলে এ পয়েন্টটা এখন জোয়ার হচ্ছে। আমি আরো একটা পয়েন্ট এখানে দিলাম বি, আরো একটা পয়েন্ট আমি এখানে দিলাম সি, আরো একটা পয়েন্ট আমি এখানে দিলাম ডি। 4টে পয়েন্ট আমি টার্গেট করলাম, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট এবং ডি পয়েন্ট। প্রশ্ন হচ্ছে, এই যে এ পয়েন্টে জোয়ার, এত পরিমাণ জোয়ার হচ্ছে, জল ফুলে উঠেছে, এ পয়েন্টে তো এত জল ছিল না। তাহলে এত জল কোথা থেকে এলো? এই বি পয়েন্ট থেকে জল এসেছে, আর এই ডি পয়েন্ট থেকে জল এসেছে, গিয়েছে কোথায়? এ পয়েন্টে। কেন? কারণ চাঁদ
বিশাল পরিমাণে আকর্ষণ করছে। তাহলে বি পয়েন্টে কি হচ্ছে? ভাটা হচ্ছে। বি পয়েন্টে ভাটা হচ্ছে। ডি পয়েন্টে কি হচ্ছে? ভাটা হচ্ছে। কি হচ্ছে? ভাটা হচ্ছে, কারণ জল পরিমাণ কমে গেছে। এই জলগুলো স্রোত আকারে এদিকে এসছে, এদিকে এসেছে এবং এখানকার জল ফুলে উঠেছে। এটা মুখ্য জোয়ার। কোথায় মুখ্য জোয়ার? এ পয়েন্টে মুখ্য জোয়ার। এর বিপরীত পয়েন্টটা কি আছে? সি। সিতে কি হচ্ছে? জোয়ার হচ্ছে, কিন্তু এতটা পরিমাণে জল ফোলেনি, এখানে কম জল ফুলেছে। জোয়ার ভাটার দ্বিতীয় কারণ সূর্যের আকর্ষণ, পৃথিবীর কেন্দ্রাতিক বল। পৃথিবীর কেন্দ্রাতিক বলটা কি? পৃথিবী খুব স্পিডে আবর্তন করছে, সেকেন্ডে 30 কিলোমিটার গতিবেগে পশ্চিম থেকে পূর্ব দিকে এত স্পিডে ঘুরছে। এত স্পিডে ঘোরার কারণে যে কেন্দ্রাতিক বল তৈরি হচ্ছে, তার ফলেও কিন্তু জল ফুলে উঠছে। সূর্যের আকর্ষণেও জল ফুলে উঠছে। জল ছিটকে যাওয়ার প্রবণতা এত স্পিডে ঘোরার ফলে, বেরোতে পারছে না যেহেতু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে, তার ফলেও জল ফুলে ওঠে। আর সূর্যের আকর্ষণেও কিন্তু জল ফুলে ওঠে, কিন্তু একটু পরিমাণ কম। তাই এটাকে বলা হয় গৌণ জোয়ার। তাহলে সি পয়েন্টে কি হচ্ছে? গৌণ জোয়ার। সি পয়েন্টে হচ্ছে গৌণ জোয়ার। আর তোমার এ পয়েন্টে কি হচ্ছে? মুখ্য জোয়ার। এ পয়েন্টে হচ্ছে মুখ্য জোয়ার। তাহলে মুখ্য জোয়ার কার আকর্ষণে হচ্ছে? চাঁদের আকর্ষণে। আর গৌণ জোয়ার পৃথিবীর কেন্দ্রাতিক বল আর সূর্যের আকর্ষণের সাথে দায়ী রয়েছে। তাহলে জোয়ার ভাটা সৃষ্টির প্রধানত দুটো কারণ তোমাকে ভালো করে লিখতে হবে, পয়েন্ট করে, সুন্দর করে ছবি এঁকে। একটা চাঁদের আকর্ষণ পয়েন্ট করবে, সূর্য আকর্ষণ, কেন্দ্রাতিক বল, এগুলো সুন্দরভাবে আলোচনা করবে। এর জন্য জোয়ার ভাটা হয়। তাহলে জোয়ার যেখানে হয় তার সাথে যে অ্যাঙ্গুলার ডিস্টেন্সে জায়গাগুলো রয়েছে, যে আমার এখানে জোয়ার হওয়ার জন্য তো জল আসতে হবে, এখানে জল বেশি ফুলে উঠছে, তাহলে এই যে জায়গাগুলো যেগুলো সমকোণে আছে, এই সমস্ত জায়গা থেকে জল আসছে। তাহলে এই জায়গা থেকে যদি জল আসে, এখানে জলের পরিমাণ কমে গেছে, ডাউন খেয়েছে, অনেক কমে গেছে, এখানে ভাটা হচ্ছে, বি আর ডি তে ভাটা হচ্ছে। তাহলে পুরো পৃথিবীর মধ্যে এখন একটা জায়গাতেই মুখ্য জোয়ার হচ্ছে, সেটা এ পয়েন্ট। পুরো পৃথিবীর মধ্যে এখন একটা জায়গাতেই গৌণ জোয়ার হচ্ছে, সেটা সি পয়েন্ট। পুরো পৃথিবীর মধ্যে একটা জায়গাতেই এখন ভাটা, দুটো জায়গাতে এখন ভাটা হচ্ছে, একটা বি পয়েন্ট আর একটা ডি পয়েন্ট। এবার প্রশ্ন হচ্ছে, এই জায়গাটায় কি সবসময় মুখ্য জোয়ার হতেই থাকবে? না, পৃথিবী তো ঘুরছে। পৃথিবীর এই ডি পয়েন্ট, এখন পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাহলে এটা পশ্চিম দিক এবং এটা পূর্ব দিক, এইভাবে পৃথিবী ঘুরছে। তাহলে এ পয়েন্টটা এখন ঘুরে বি পয়েন্টের জায়গায় আসবে, আর ডি পয়েন্টটা ঘুরে, এই ডি পয়েন্টটা ঘুরে এখন এ পয়েন্টের জায়গায় যাবে। এক্ষুনি এটা হবে, একটু পরেই এটা হবে, ডি পয়েন্ট আসবে, ডি পয়েন্ট এর জায়গায় আসবে। তাহলে কি হবে? এখন একটু পরে কি হবে? যেখানে ভাটা হচ্ছিল, একটু আগে এখানে ভাটা হচ্ছিল, সেখানে একটু পরে কি হবে? মুখ্য জোয়ার হবে। আর এখানে যেখানে মুখ্য জোয়ার হচ্ছিল, সেখানে এখন কি হবে? ভাটা হবে। তারপরে কি হবে? গৌণ জোয়ার হবে। তারপরে কি হবে? ভাটা হবে। তারপরে আবার সেখানে গিয়ে মুখ্য জোয়ার হবে। তাহলে একটা জায়গাকে টার্গেট করো, এ পয়েন্ট। এ পয়েন্টে এই পুরো এক পাক ঘুরলে একদিন হয়, দিন রাত্রির মিলিয়ে 24 ঘন্টা। সেই পুরো একদিনের মধ্যে দুবার জোয়ার হচ্ছে, দুবার ভাটা হচ্ছে। অর্থাৎ এই পয়েন্টে মুখ্য জোয়ার হওয়ার পর ভাটা হবে, তারপর আবার ওই এ পয়েন্টে গৌণ জোয়ার হবে, আবার ওই এ পয়েন্টে ভাটা হবে। তার মানে পুরোটাই এক পাক ঘোরার পর ওই এ পয়েন্টে দিনে দুবার জোয়ার হলো, দুবার ভাটা হলো। আমরা জানি যদি রাউন্ড ফিগার করি 24 ঘন্টা টাইম লাগে, তাহলে 24 ঘন্টা পর আবার এখানে মুখ্য জোয়ার হওয়ার কথা, এই পয়েন্টে ঘুরে আবার ওখানে আসবে। কিন্তু 24 ঘন্টা পর ওখানে মুখ্য জোয়ার হয় না। খুব মাথা ঠান্ডা করে এই জায়গাটাই বুঝে নাও কি, যে 24 ঘন্টা পরে কেন এখানে মুখ্য জোয়ার হয় না, আরো বেশি টাইম লাগে। কেন টাইম লাগে বেশি? এইটাই বোঝার। দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে পৃথিবীর কক্ষপথে পৃথিবী ঘুরবে, তা পৃথিবীকে কেন্দ্র করে তো চাঁদও ঘুরছে অবশ্যই। তাহলে পৃথিবীর কক্ষপথে পৃথিবী ঘুরছে, আর চাঁদের কক্ষপথে চাঁদ ঘুরছে। চাঁদ, তার কক্ষপথ পৃথিবীর চারিদিকে আছে, চাঁদ ঘুরছে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। আচ্ছা ঠিক আছে, এইবার এই জায়গাটা একটু বোঝার আছে। কি? পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য আছে। চাঁদ কি করছে? পৃথিবীর চারিদিকে ঘুরছে। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে কত লাগে? 27.1 দিন। 27.1 দিনে 360 ডিগ্রি ঘুরছে। কতটা ঘুরছে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি ঘুরছে। তাহলে একদিনে কতটা ঘুরবে? 13 ডিগ্রি 10 মিনিট মতো ঘুরবে। কে? চাঁদ। তার কক্ষপথে একদিনে 13 ডিগ্রি মতো ঘুরে যাবে। কে? চাঁদ। এবার পৃথিবী তার কক্ষপথে
24 ঘন্টা বা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড পর কিছুটা হলেও এগিয়ে যাবে। এইবার যে জায়গাটায় মুখ্য জোয়ার হচ্ছিল, এই যে এ পয়েন্টে মুখ্য জোয়ার হচ্ছিল, একদিন পর অর্থাৎ 24 ঘন্টা পর এখানে মুখ্য জোয়ার হওয়ার কথা, ওই জায়গাটা এখন চাঁদের সামনে নেই। 24 ঘন্টা পর ওই জায়গাটা চাঁদের সামনে নেই এখন। কেন? কারণ চাঁদ অলরেডি 13°10' ঘুরে ফেলেছে। এই 13°10' অতিক্রম করতে হবে পৃথিবীকে, তারপরে কিন্তু সেখানে আবার মুখ্য জোয়ার হবে। এই জায়গাটা বুঝে নাও, জোয়ার ভাটার অন্তর, জোয়ার ভাটার টাইমের যে ক্যালকুলেশন, এটা ভীষণ সুন্দরভাবে বুঝে নিতে হবে। 13°10' আরো কিন্তু তোমাকে ঘুরতে হবে, তারপরে এই এ পয়েন্টটা চাঁদের সামনে যাবে। কেন? কারণ চাঁদ, তুমি ঘোরার একা ঘুরোনি, চাঁদও ঘুরেছে। চাঁদ থেমে নেই, চাঁদ অলরেডি 13°10' অতিক্রম করে ফেলেছে। তোমাকে আবার চাঁদের সামনে, অর্থাৎ এই এ পয়েন্টকে আবার চাঁদের সামনে যেতে গেলে পৃথিবীকে আরো 13°10' ঘুরতে হবে। ক্লাস 9-এ পড়েছো 1 ডিগ্রি ঘুরতে 4 মিনিট সময় লাগে। 1 ডিগ্রি ঘুরতে 4 মিনিট সময় লাগে পৃথিবীর। কতটা? 4 মিনিট। 1 ডিগ্রি ঘুরতে যদি 4 মিনিট সময় লাগে, তাহলে 13 ডিগ্রি ঘুরতে 52 মিনিট সময় লাগবে। 52 মিনিট, 52 মিনিট মাথায় রাখবে, এটা 52 মিনিট সময় লাগবে। অর্থাৎ যেখানে মুখ্য জোয়ার হয়েছিল 24 ঘন্টা 52 মিনিট পর আবার ওখানে মুখ্য জোয়ার হবে। 24 ঘন্টা পরে নয়, 24 ঘন্টা 52 মিনিট পর। তাহলে মুখ্য জোয়ারের টাইমের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট, এটা মাথায় রাখতে হবে। 24 ঘন্টা নয় কেন? বোঝালাম, চাঁদও ঘুরছে। তাহলে তুমি যে জায়গাটা এখন চাঁদের সামনাসামনি ছিল, চাঁদ তো ঘুরে গেছে কিছুটা, এখন তো সামনাসামনি নেই। 24 ঘন্টা আসার পর তুমি দেখছো যে যা বাবা, চাঁদ কোথায় গেল? চাঁদ হারিয়ে গেল নাকি? না, চাঁদ কিছুটা ঘুরে ফেলেছে। স্বাভাবিক ব্যাপার, সামনে ছিল, মুখ্য জোয়ার হয়ে গেছে, তুমি এবার এক পাক ঘুরে ফেলেছো। এক পাক ঘুরে এসে দেখছো চাঁদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যা, চাঁদ কই, চাঁদ কই? চাঁদও তো ঘুরেছে ওই টাইমে, তুমি যেমন ঘুরেছো চাঁদও ঘুরেছে তার কক্ষপথে। তাহলে তোমাকে আবার চাঁদের সামনে আসতে গেলে কি করতে হবে? 13°10' ওই ডিস্টেন্সটা, ওই অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা কভার করতে হবে। 52 মিনিট সময় লাগবে। তাহলে আবার তুমি চাঁদকে দেখতে পাবে। এই যে আমি মুখ্য জোয়ার, আবার মুখ্য জোয়ার 23 ঘন্টা 56 মিনিট বা 52 মিনিট, 24 ঘন্টা 52 মিনিট পর আবার ওখানে মুখ্য জোয়ার হবে। সিমিলারলি সবার মধ্যে টাইম ভাগ হয়ে যাবে। যেমন এই যে ভাটাটা, তখন এটা 6 ঘন্টা হওয়ার পরে কথা ছিল, 6 ঘন্টা 13 মিনিট নেবে। আবার এখানে চলে আসো, গৌণ জোয়ার 12 ঘন্টা 26 মিনিট, এইভাবে সময় ভাগ হবে। অর্থাৎ মুখ্য জোয়ার হওয়ার পর আবার সেখানে মুখ্য জোয়ার হবে তোমার 24 ঘন্টা 52 মিনিট পর। গৌণ জোয়ার হওয়ার পর, মুখ্য জোয়ার হওয়ার পর গৌণ জোয়ার হবে 12 ঘন্টা 26 মিনিট পর। আর কোন জায়গায় একবার জোয়ার হওয়ার পর আবার ভাটা হবে 6 ঘন্টা 13 মিনিট পর। আচ্ছা বলো তাহলে, কমেন্টে অ্যান্সার দাও, কোন জায়গায় যদি গৌণ জোয়ার হয় তারপর কতক্ষণ পর আবার সেখানে গৌণ জোয়ার হবে, এটা কমেন্টে অ্যান্সার দাও। এবার তাহলে আমরা দেখতে পেলাম কি, যে জোয়ার ভাটার বিষয়টা কি, কনসেপ্টটা কি, এবং এখানে আমরা কি বুঝতে পারলাম, টাইমের বিষয়টা, কতটা কোথায় টাইম কিভাবে হচ্ছে, এই বিষয়টা আমরা বুঝলাম। এইবারে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে জোয়ার ভাটার মধ্যে দিয়ে কিছু বিষয়, যে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার বুঝলাম, মুখ্য জোয়ারে জল বেশি ফুলে ওঠে, গৌণ জোয়ারে কিন্তু কম জল ফুলে ওঠে। এবার আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে ভরা কোটাল কি আর মরা কোটাল কি। ভরা কোটাল কি আর মরা কোটাল কি? আচ্ছা একটা জিনিস দেখো, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে ধরো সূর্য, আর এটা ধরো চাঁদ। আচ্ছা, এই চাঁদ, পৃথিবী আর সূর্য এদের কেমন ভাবে অবস্থান হয়েছে? সমকোণী অবস্থান হয়েছে না? সিম্পল ব্যাপার। চাঁদ চাঁদ পৃথিবী, চাঁদ পৃথিবী আর সূর্য এরা কিভাবে অবস্থান করেছে? সমকোণে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করেছে, সমকোণে। ব্যাপারটা কি, মজার জিনিসটা কি, চাঁদ, সূর্য আর পৃথিবী এদের মধ্যে যে সম্পর্ক এখন তৈরি হয়েছে, এর ফলে একই জায়গার জল দুজন মিলে টানছে। এখান থেকে চাঁদ টানার চেষ্টা করছে, আবার এই জলটা কিছুটা সূর্য টানারও চেষ্টা করছে। তাহলে যদি একই জায়গার জল দুজন মিলে টানার চেষ্টা করে, তাহলে জল ভাগাভাগি হয়ে যাবে, বেশি জল ফুলবে না। জল ভাগাভাগি হয়ে যাবে, বেশি জল ফুলবে না। এটাকে মরা কোটাল বলা হয়, মরা কোটাল। মরা
কোটাল, কোটাল মানে সমুদ্র, অর্থাৎ জল বেশি উত্তাল হবে না, জল বেশি ফুলবে না, মরা কোটাল তৈরি হবে। কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। এবার প্রশ্ন হচ্ছে তোমার কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ কি, এটা অনেকেই বোঝায় না। এই চ্যানেলের মধ্যেই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ আর এই মরা কোটালের বিষয়টা ডিটেলসে বোঝানো হয়েছে। যেহেতু ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে, সেহেতু কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ আমি এখানে বোঝাচ্ছি না। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ অলরেডি বুঝিয়ে আমি চ্যানেলে ভিডিও ছেড়ে রেখেছি, তুমি ওখানে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ বুঝে নাও, দারুণ কনসেপ্ট। ওখানে তোমার একাদশী, দ্বাদশী, চতুর্দশী, ভূত চতুর্দশী সব আলোচনা আছে। কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, জোয়ার ভাটায় প্রভাব কি পড়ছে সব আলোচনা করা আছে। তাহলে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। এবার প্রশ্ন হচ্ছে ভরা কোটাল তাহলে কি করে হবে? যেখানে এরকম ভাবে একই জায়গার জল দুজন মিলে তোমার দুদিক দিয়ে টানছে, ভাগাভাগি হয়ে যাচ্ছে, তাহলে এবারে ভাবো যদি একই জায়গার জল দুজন মিলে টানতে থাকে তাহলে এই জল কি হারে ফুলতে পারে। এখানে যেমন জল ভাগাভাগি করে নিচ্ছে, তেমনি ধরো তুমি একটা দড়ি একা টানছো, অন্যদিকে দুজন মিলে টানছে, তুমি একা টানছো, জোর কম পাবা। তোমার সাথে আরো একজন এসে যুক্ত হয়েছে, সে হেভি শক্তিশালী, দুজন মিলে এবার টানছো, তাহলে বিশাল জোর পাবা। সে তেমনই হয়েছে যে এই একই জায়গার জল যদি দুজনই টানে, কিভাবে হতে পারে দেখো, এই জায়গাটা বুঝে নাও। সেটা হচ্ছে যে ধরো এটা পৃথিবীর কক্ষপথ, এটা পৃথিবীর কক্ষপথ, এই পৃথিবীর কক্ষপথে সূর্য আছে, সূর্য অবশ্যই আছে। এই পৃথিবীর কক্ষপথে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, অবশ্যই ঘুরছে। তারপর একটা জিনিস মাথায় রাখো, এটা তো চাঁদের কক্ষপথ, চাঁদও আছে, অবশ্যই চাঁদও আছে। তাহলে চাঁদও কিন্তু পৃথিবীর পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারিদিকে ঘুরছে। এই পজিশন হতে পারে না কখনো? 100% হতে পারে। এরকম ঘুরতে 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 পৃথিবী এমন একটা জায়গায় আছে, চাঁদ এমন একটা জায়গায় আছে, সূর্য এমন একটা জায়গায় আছে, যেন মনে হচ্ছে একই সরল রেখায় সবাই অবস্থান করেছে। হতেই পারে। এই তিথিটা কিন্তু অমাবস্যা তিথি হবে। কেন? কারণ চাঁদের যে পোর্শনটা সূর্যের আলো পাচ্ছে, এই পোর্শনটা আলো পাচ্ছে না, অর্থাৎ পৃথিবীর দিকে মুখ করে যে পোর্শনটা আছে সে কিন্তু আলো পাচ্ছে না, তাহলে এখানে অমাবস্যা তৈরি হবে। এবার বিষয়টা দেখো, চাঁদ আর সূর্য একই সরল রেখায় আছে, পৃথিবী একই সরল রেখায় আছে, একে সিজিগি বলা হয়। চাঁদ, পৃথিবী, সূর্য, এটা পৃথিবী, এটা চাঁদ আর এটা সূর্য একই সরল রেখায় যদি অবস্থান করে একে বলা হয় সিজিগি। এই সিজিগি অবস্থান দু ধরনের হয়, একটাকে বলা হয় সংযোগ, একটাকে বলা হয় সংযোগ, আরেকটাকে বলা হয় প্রতিযোগ, আরেকটাকে বলা হয় প্রতিযোগ। এই সংযোগ আর প্রতিযোগটা কি? যখন চাঁদ মিডিলে চলে আসছে এই অবস্থানটাকে বলা হয় সংযোগ অবস্থান। যখন পৃথিবী মিডিলে চলে আসবে, হবে না এরকম? হবে না? চাঁদ ঘুরে 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 এই জায়গায় আসতে পারে না, তখন কি হচ্ছে? পৃথিবী মিডিলে চলে এলো, চাঁদ এখানে আছে, সংযোগ অবস্থান। এই অবস্থানটা কি অবস্থান? সংযোগ অবস্থান। এই অবস্থানটা সংযোগ অবস্থান। আর পৃথিবী মিডিলে চলে এলে চাঁদ এদিকে আছে, এটাকে কি বলা হচ্ছে? প্রতিযোগ অবস্থান। এই জায়গাটাকে কি বলা হচ্ছে? প্রতিযোগ অবস্থান। তাহলে সংযোগ অবস্থানে চাঁদ মিডিলে আসবে, আর প্রতিযোগ অবস্থানে এখানে চাঁদ থাকবে না, চাঁদ এখানে আছে, পৃথিবী মিডিলে আছে। এবার দেখো এই সংযোগ অবস্থানে কি খেলাটা হয়, চাঁদ একা টানছিল কোনো একটা জায়গার জল, কোনো একটা জায়গার জল চাঁদ একা টানছিল। এইবার পৃথিবী অ্যাডভান্স একটা পাওয়ার চলে এসছে, সূর্য এবার আকর্ষণ করছে। চাঁদ তো এমনি মুখ্য জোয়ার চাঁদের আকর্ষণে, তারপরে যদি আবার সূর্য বলে আমিও তোর সাথে আছি, তাহলে চাঁদ সূর্য যৌথ অ্যাকশন, ডবল অ্যাকশন, তাহলে জল ডবল অনেকটা বেশি ফুলে উঠবে। দিস ইজ ভরা কোটাল। হাই টাইড, এটাকে ভরা কোটাল বলা হয়। এই ভরা কোটালে কি হচ্ছে? চাঁদ আর সূর্য একই সাথে দুজন মিলে আকর্ষণ করছে। অমাবস্যা তিথিতে, অনেক সময় পূর্ণিমা তিথিতেও এই ভরা কোটাল কিন্তু হতে পারে। অমাবস্যা তিথিতে ভরা কোটালের জোর বেশি, অমাবস্যা তিথিতে ভরা কোটালের জোর বেশি। এবার একটা জিনিস, একটা কনসেপ্ট, তাহলে মরা কোটালে কি হয়? যেমন এরা সমকোণে অবস্থান করে, একই জায়গার জল দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু ভরা কোটালে কি হয়? দুজন একসাথে অবস্থান করে একসাথে একই জায়গার জল আকর্ষণ করছে, অনেক জল ফুলে উঠছে। এটা মাথায় রাখতে হবে, ভরা কোটাল। আচ্ছা একটা জিনিস বলো তো, এই যে ভরা কোটাল চলছে, ভরা কোটাল চলছে, হ্যাঁ চলছে। আচ্ছা যদি বর্ষা হয়, বর্ষার সময় কি হয়? সমুদ্রের জল এমনিতে নদীতে ঢোকে জোয়ারের সময়, নদীর মোহনা দিয়ে। আর বর্ষার সময় কি হবে? নদী প্রচুর পরিমাণে জল নিয়ে আসবে। একটা জিনিস ভালো করে বুঝবে এই জায়গাটায়, ধরো কিছু নদী আছে যে নদীগুলো সমুদ্রে এসে পড়ছে, সমুদ্রে এসে মিশছে,
সেই নদী যদি এরকম ভাবে হয়, নদীটা ফানেল আকৃতির নদী মোহনা। এই ফানেল আকৃতির নদী মোহনায় আমি একটু বড় করে বোঝাচ্ছি তোমাকে, ছবিটা একটু বড় করে বোঝাচ্ছি। ফানেল আকৃতির নদী মোহনা, ফানেল আকৃতির নদী মোহনা, নদী আসছে প্রচুর পরিমাণে জল নিয়ে আসছে। কেন? বর্ষাকাল, প্রচুর পরিমাণে জল নিয়ে আসছে, বর্ষাকাল প্রচুর জল নিয়ে আসবে। এইবার সমুদ্র থেকেও প্রচুর জল যাচ্ছে, নদীর মধ্যে ঢুকবে। কেন? ভরা কোটাল হচ্ছে, ভরা কোটাল। সমুদ্র থেকেও প্রচুর জল নদীর ভেতরে ঢুকবে, ভরা কোটাল, জল প্রচুর পরিমাণে ফুলে গেছে, প্রবল জলোচ্ছ্বাস তৈরি হবে। তাহলে এদিক দিয়ে প্রচুর জল নদী নিয়ে আসছে, এদিক দিয়ে প্রচুর জল সমুদ্র নিয়ে আসছে, দুটোর মধ্যে যৌথ অ্যাকশন হবে এবং বিরাট শব্দ হবে, সশব্দে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হবে। একে বান ডাকা বলা হয়। হুগলি নদীর মোহনায় কিন্তু বান ডাকা দেখা যায়। আবার অনেক সময় একে সাড়াসাড়ির বান বলা হয়, যেন মনে হচ্ছে দুটো ষাঁড় দুদিক দিয়ে এসে অ্যাকশন করছে। মাছ ধরতে যেও না এই সময়, তলিয়ে গেছে অনেক মানুষ, এমন অনেক উদাহরণ আছে। প্রবল ভাবে অনেক উপরে জল উচ্ছ্বাস হয়, অনেক উপরে জল ওঠে, ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে দুটো জায়গা থেকে, একটা নদী দিয়ে মোহনার দিকে ঢুকছে প্রচুর জল, আবার সমুদ্র থেকে মোহনার দিকে প্রচুর জল ভরা কোটালের সময় আসছে। একে বলা হচ্ছে সাড়াসাড়ির বান বা বান ডাকা। এই জায়গাটা মাথায় রাখতে হবে। হুগলি নদীর মোহনায় কিন্তু দেখা যায় কিছু নেতিবাচক প্রভাব রয়েছে, অনেক সময় ইতিবাচক প্রভাবও থাকে। বন্যা হয় এখানে, এই নেতিবাচক প্রভাবের মধ্যে বন্যা হতে পারে, তলিয়ে যেতে পারে, ভেসে যেতে পারে, অনেক মাছ নদীর মধ্যে ঢুকতে পারে। এই বিষয়গুলো জেনে রাখতে হবে। একটা জিনিস, চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব কিন্তু সব সময় সমান থাকে না। চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব কিন্তু সব সময় সমান থাকে না। এটা পৃথিবী, এটা চাঁদের কক্ষপথ, তাহলে চাঁদের কক্ষপথের মিডিলে কে থাকবে? পৃথিবী আছে। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব সবসময় সমান থাকে না, কখনো কম থাকে, কখনো বেশি থাকে। যেমন পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব সবসময় বেশি থাকে না, অপসূর অনুসূর আমরা পড়েছি। তেমনি পৃথিবী আর চাঁদের মধ্যেও কিন্তু দূরত্ব, এটা চাঁদ, এটা পৃথিবী এবং চাঁদের মধ্যে কিন্তু দূরত্ব সবসময় সমান থাকে না, কখনো বেশি কখনো কম। এই যে বেশি দূরত্বটা, একে বলা হয় অ্যাপোজি। বেশি দূরত্বটাকে বলা হয় অ্যাপোজি। অ্যাপোজিতে দূরত্ব প্রায় 4,07,000 কিলোমিটার, 7,000 কিলোমিটার অ্যাপোজি দূরত্ব। পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব 4,07,000 কিলোমিটার। আর 3,56,000 কিলোমিটার এটা পেরিজি, এটাকে বলা হয় পেরিজি, এটাকে বলা হয় পেরিজি অবস্থান। চাঁদ আর পৃথিবীর মধ্যে স্মলেস্ট ডিস্টেন্স, দূরত্ব কম, একে পেরিজি বলে, 3,56,000। চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি, এটাকে অ্যাপোজি বলে, 4,07,000 কিলোমিটার। অ্যাপোজি আর পেরিজি। আচ্ছা, কাছে এলে মায়া বাড়ে, দূরত্ব এখানে কম আছে, শর্টেস্ট ডিস্টেন্স, এখানে দূরত্ব বেশি আছে, লংগেস্ট ডিস্টেন্স, চাঁদ আর পৃথিবীর মধ্যে। তাহলে কোথায় চাঁদ বেশি আকর্ষণ করবে? 100% পৃথিবীর জল বেশি টানবে কোথায়? অ্যাপোজিতে। এটাকে অ্যাপোজিয়ান জোয়ার বলে, আর এটাকে পেরিজিয়ান জোয়ার বলে। এটা পেরিজিতে বেশি টানবে, কারণ পেরিজি কাছে আছে। এটাকে পেরিজিয়ান জোয়ার বলা হয়। চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব এখানে কম আছে, এটাকে পেরিজিয়ান জোয়ার বলা হয়। আর এটাকে অ্যাপোজিয়ান জোয়ার বলা হয়, এখানে কম টানবে, দূরত্ব বেশি আছে, যখন কাছে আসবে চাঁদ বেশি টানছে, বেশি আকর্ষণ করছে। তাহলে অ্যাপোজি জোয়ারের তুলনায় পেরিজি জোয়ারের প্রবলতা অনেক বেশি। এবার একটা জিনিস, আমরা একটু আগে সিজিগি পড়েছিলাম, যে পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, আর চাঁদ ঘুরছে পৃথিবীর চারিদিকে। এরা যদি একই সরলরেখায় অবস্থান করে তাকে সিজিগি বলে। আর সিজিগি অবস্থানে যদি সংযোগ তৈরি হয়েছে, সংযোগ মানে কি? চাঁদ মিডিলে আসা, চাঁদ মিডিলে এলো মানে সূর্য আর চাঁদ একসাথে পৃথিবীকে টানছে। আবার যদি এইটা তৈরি হয়, অর্থাৎ পেরিজি তৈরি হয়েছে, এই সময় যদি পেরিজি হয়, চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম, তার উপরে আবার চাঁদের পাশে সূর্য আছে, মজার ব্যাপার না? এটা বিশাল পাওয়ার পেয়ে গেছে মনে হচ্ছে না? এটা গেম খেলা চলছে নাকি এখানে, যে ওখান থেকে একটা বন্দুক পেয়ে গেল, আবার ওখান থেকে একটা বোম পেয়ে গেল। হ্যাঁ, এখানে বন্দুক পেয়ে গেছিল, আবার এখানে বোম পেয়ে গেছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে
চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব কম, তার উপরে সংযোগ অবস্থা। সংযোগ অবস্থায় সূর্য, আমিও আছি, নো প্রবলেম। কাছে চলে এসছি, হেভি টানবো জলকে, প্রচুর টেনে নেবো। এটাকে বলে প্রক্সিজিয়ান। প্রক্সিজিয়ান অর্থাৎ এই সিজিগি অবস্থানের সংযোগ অবস্থা আর এদিকে পেরিজি অবস্থা দুটো মার্জ হয়ে গেছে, প্রচুর পরিমাণে জল ফেলে উঠবে, সাংঘাতিক অবস্থা তৈরি হবে জোয়ারে। আর এই প্রক্সিজিয়ান জোয়ার কিন্তু 1.5 বছর অন্তর অন্তর হয়, 1.5 বছর অন্তর অন্তর প্রক্সিজিয়ান জোয়ার হয়। তাহলে প্রক্সিজিয়ানে কি হচ্ছে, পেরিজি তৈরি হয়েছে, অর্থাৎ ক্লোজেস্ট ডিস্টেন্স ইন বিটুইন দ্য মুন অ্যান্ড দ্য আর্থ, দ্য মোস্ট স্মলেস্ট ডিস্টেন্স 3,56,000 কিলোমিটার, এবং চাঁদ পৃথিবী সূর্য একই সরলরেখায় আছে, সংযোগ অবস্থানে চাঁদ আর সূর্য একই দিক দিয়ে পৃথিবীর জলকে আকর্ষণ করছে, একই সময় ঘটে গেছে খেলা। দিস ইজ প্রক্সিজিয়ান। তাহলে প্রক্সিজিয়ান আমরা বুঝলাম 1.5 বছর অন্তর অন্তর হয়। আমরা অ্যাপোজি বুঝেছি, আমরা পেরিজি বুঝেছি, আমরা সিজিগি বুঝেছি। আমরা বুঝলাম সিজিগির দুটো বিষয়, একটা সংযোগ একটা প্রতিযোগ। আমরা দেখলাম যে সংযোগে চাঁদ মিডিলে আসে, প্রতিযোগে পৃথিবী মিডিলে আসে, চাঁদ এদিকে আছে। আমরা অমাবস্যা পূর্ণিমা বুঝলাম, আমরা অষ্টমী তিথি কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের মরা কোটাল হয় সেটা বুঝলাম। ডিটেলসে বুঝবো আমরা পক্ষগুলো, সেগুলো আলাদা ভিডিও রয়েছে, সেখানে ঢুকতে হবে, এখানে লেন্দি হয়ে যাবে। আমরা বুঝলাম জোয়ার ভাটার কারণ, আমরা বুঝলাম ভরা কোটাল মরা কোটাল কি, তাদের মধ্যে পার্থক্য কি হতে পারে। আমরা মুখ্য জোয়ার গৌণ জোয়ার বুঝলাম, আমরা জোয়ারের বিভিন্ন পার্থক্যগুলো বুঝলাম। আমরা বুঝবো জোয়ার ভাটার ফলাফল, এটা পরীক্ষায় 5 নম্বরে আসতে পারে। জোয়ার ভাটার ফলাফল নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। উপকূল অঞ্চলে বন্যা হতে পারে, উপকূল অঞ্চলে বন্যা হতে পারে, লবণ জল প্রচুর পরিমাণে ঢুকে যেতে পারে, চাষের জমি ব্যাহত হতে পারে, বদ্বীপ যে সৃষ্টি হবে তাদের বাধা আসতে পারে, যারা মাছ ধরতে যায় তাদের জীবনহানি হতে পারে। অনেকগুলো নেগেটিভের মধ্যে কিছু পজিটিভও হতে পারে। কি, উপকূল অঞ্চলে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ প্রবেশ করতে পারে, যারা মৎস্য আহরণ করে তাদের জন্য অনেক সুবিধা হতে পারে। এছাড়া কি হতে পারে, অনেক সময় পলি সঞ্চয় হতে পারে। কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে। তোমরা আলাদা আলাদা করে লিখবে, টেক্সট বইটা ফলো করো, টেক্সট বইটা দেখো। আমরা যে আলোচনাগুলো এখন করছি সেগুলো কনসেপচুয়াল, এরপরে সাজেস্টিভ আলোচনা হবে। একটাই পেজ থাকবে, তার মধ্যে দুটো পার্টে, একটা জোয়ার ভাটা, একটা সমুদ্র স্রোত। একটা পেজের মধ্যে কটা কোশ্চেন ধরতে পারে, এর বাইরে প্রশ্ন আসবে না। কোন চ্যাপ্টার থেকে, বাড়িমণ্ডল। সিমিলারলি প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তুমি একটা করে চ্যাপ্টার যখন তোমার শান্ত মস্তিষ্ক থাকবে, ভিডিওটা অন করো এবং টেক্সট বইটা খুলে রাখো। গ্যারান্টি সহকারে বলছি সবটা তুমি বুঝতে পারবে। না বুঝতে পারলে কমেন্ট করো, আমি সেইগুলোকে জানানোর চেষ্টা করব। কোন বিষয়টা আমি স্কিপ করে গেছি, বেলুনমি হচ্ছে প্রবল জলোচ্ছ্বাস, যে সমুদ্রের ঢেউ, সমুদ্র তরঙ্গ, সমুদ্রের উত্তাল পরিস্থিতি। কোন পার্টটা আমার স্কিপ করে গেছি আমি জোয়ার ভাটা থেকে, আমি সমুদ্র স্রোত থেকে, কোন চ্যাপ্টার কোন পার্টটা তোমাকে আরো বুঝতে হবে, তুমি জানাও আমাকে। এবং অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো 9339047935, 9339047935 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অনলাইন ক্লাসে তুমি যুক্ত হতে পারো, লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো এবং 100তে 100 টার্গেট করো। কোনো বিষয় আমি বোঝাতে বাকি রাখবো না, এগুলোর মধ্যে দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করো, টেক্সট বই খুঁটিয়ে পড়ো। কোন জায়গাটা বুঝতে পারছো না লাইভ ক্লাসে জানাও, কোন পার্টের তোমার নোট লাগবে কমেন্ট করো। আমি তোমাকে অনলাইন ক্লাসেও নোট প্রোভাইড করছি, অনলাইন ক্লাসগুলো চলছে, যুক্ত হয়ে যাও। টার্গেট মাধ্যমিক, ফুল মার্কস, কমন আসবেই। বিগত 15 বছরের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আমি তোমাকে কনফিডেন্স দিচ্ছি। 100 অনেকে পেয়েছে, তার উপর ডিপেন্ড করে আমি তোমাকে কনফিডেন্স দিচ্ছি যে কমন আসবেই। আর আমি কিন্তু খুঁটিয়ে বোঝাচ্ছি। এরকমই তুমি সমুদ্র স্রোতটাও বুঝে নাও, খুঁটিয়ে বোঝো, বুঝে টেক্সট বই ফলো করো। কোনগুলো তুমি বুঝতে পারলে না সেগুলো জানাও আমাকে, আর তুমি কমেন্ট করে জানাও এরপরে কোন পার্টটা তোমার বুঝতে চাইছো। এই চ্যানেলের মধ্যে উপগ্রহ চিত্র বোঝানো আছে ডিটেলসে, এই চ্যানেলের মধ্যে তোমার টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে পার্ট ডিটেলসে বোঝানো আছে, নদীর পার্ট আছে, এই চ্যানেলের মধ্যে তোমার বজ্র ব্যবস্থাপনার ডিটেলস, সমস্ত পার্ট ডিটেলসে তুমি বুঝে নাও এবং অনলাইন ক্লাসে যুক্ত হও। পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে তোমার পড়াশোনার জন্য, তোমার নম্বর ভালো করার জন্য, তার জন্য চ্যানেলটিকে তুমি যুক্ত হওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করো। ভালো থেকো এবং অধ্যাবসায় একাগ্রতা অর্জন করো আরো বেশি করে। নমস্কার।